দর্শক রীতিমধ্যেই রণক্ষেত্র তৈরি হয়ে গিয়েছে। কি শুরু করলো তাকে দেখুন, গণধোলাই দেওয়া হচ্ছে। দর্শক আপনার বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন। উপদেষ্টাদের কার্যক্রমে একেবারেই সন্তুষ্ট নন জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের যোদ্ধারা। ছাত্র জনতার প্রতিনিধিদের সাথে আলোচনা ছাড়াই নতুন উপদেষ্টা নিয়েও নাখোশ তারা। উপদেষ্টাদের লোকচক্ষুর আড়াল থেকে বের হয়ে জবাবদিহিতা নিশ্চিতের আহ্বান শিক্ষার্থীদের। বঙ্গভবন থেকে সরানো হয়েছে বঙ্গবন্ধুর ছবি। 24 ঘন্টা যেতে না যেতেই টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে এই ইস্যুটি। বঙ্গবন্ধুর ছবি সরানো কতটা যৌক্তিক তা নিয়ে উঠেছে নানান প্রশ্ন। সচেতন নাগরিক থেকে শুরু করে রাজনৈতিক দলগুলোও তাদের স্ব স্ব অবস্থান থেকে জানাচ্ছেন প্রতিক্রিয়া। সেই সঙ্গে যুক্ত হয়েছে বিশ্লেষকদের মতামত। অনেক দুঃশাসন দেখেছি, তারপরে তো সে ছিল, তার ছবিটা ছিল। আমি মনে করি তার ছবিটা নামিয়ে ফেলাটা উচিত হয়। মাত্র কয়েক ঘন্টার মধ্যে নিজের এমন অবস্থান থেকে সরে আসলেন রুহুল কবির রিজভী। সকালে শেখ মুজিবের ছবি নিয়ে দেয়া এক বক্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়ার মুখে তা সংশোধন করেন বিএনপির এই জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব। এমপি মন্ত্রীদের আর দোষ দিয়া লাভ হবে কি? এই মুহূর্তে আমাদের ক্ষমতাকে কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে সমন্বয়ক, সব শালারা বাটপার, আর্মি হবে ঠিকাদার, নানান স্লোগান সামনে চলে এসেছে। আমাদের সমন্বয়ক নাহিদকে সামনে রেখে যে স্লোগান ভাইরাল। এরপরেই আমরা নতুন যে 3 জন উপদেষ্টা যাদেরকে নিয়োগ দেওয়া হলো তাদের নিয়োগ নিয়ে আবার হাসনাতরা ফেসবুক প্রোফাইল পাইক লাল করছে। ওয়ালাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের রিয়াদ ফারুকী। দর্শক, আজকে ভিডিও টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝতে পেরেছেন কি বিষয়টা নিয়ে কথা বলবো। ইতিমধ্যে ভিডিওর শুরুতে কিছু অংশ বিষয় দেখে আশা করি ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওর মূল আলোচনা বা বিষয়টা নিয়ে কি বিষয়টা নিয়ে আজকের ভিডিওটা হতে যাচ্ছে। তো বিষয়টা বেশি বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো আমি সংক্ষেপে করে আপনাকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি। তার আগে আপনারা যারা আমাদের চ্যানেলটিতে দর্শক রীতিমধ্যেই রণক্ষেত্র তৈরি হয়ে গিয়েছে। কি শুরু করলো তাকে দেখুন, গণধোলাই দেওয়া হচ্ছে। দর্শক আপনার বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন। উপদেষ্টাদের কার্যক্রমে একেবারেই সন্তুষ্ট নন জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের যোদ্ধারা। ছাত্র জনতার প্রতিনিধিদের সাথে আলোচনা ছাড়াই নতুন উপদেষ্টা নিয়েও নাখোশ তারা। উপদেষ্টাদের লোকচক্ষুর আড়াল থেকে বের হয়ে জবাবদিহিতা নিশ্চিতের আহ্বান শিক্ষার্থীদের। বিপ্লবের প্রত্যাশা পূরণে ব্যর্থ হলে প্রয়োজনে প্রতি বিপ্লবের হুঁশিয়ারি তাদের। বিস্তারিত আহমেদ অনেকের রিপোর্টার। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর 8 আগস্ট নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে গঠন করা হয় অন্তর্বর্তী সরকার। প্রথম দফায় শপথ নেন 16 জন উপদেষ্টা, আর দ্বিতীয় দফায় শপথ নেন আরও 4 জন। গত রোববার নতুন করে উপদেষ্টা হয়েছেন ব্যবসায়ী শেখ বশিরউদ্দিন, চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরোয়ার ফারুকী এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। নতুন উপদেষ্টাদের মধ্যে ফ্যাসিস্ট ও মুজিববাদী লোক থাকায় নাখোশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। কয়েকজন উপদেষ্টা নিয়োগ দেওয়া হলো, অথচ ছাত্রদের সাথে কোনো আলোচনা করা হলো না। আমাদের সেখানে সফট মুজিববাদী লোক জায়গা পেয়ে গেল। যে মুজিববাদের বিরুদ্ধে, যে ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের এত লড়াই, এত সংগ্রাম, এটাতে আমরা একদমই নাখোশ। জনগণের যে ম্যান্ডেট, এই ম্যান্ডেট অনুযায়ী নিয়োগ হয়নি। দ্রুততম সময়ের মধ্যে যদি তাদের অপসারণ না করা হয় তাহলে আমরা আবার রাজপথে নামবো। বিপ্লব আমরা ঘটিয়েছি, আমরাই আবার প্রতি বিপ্লব ঘটাবো। কোনো একজন উপদেষ্টার হয়তো পরিচিত কিংবা তার কাছের লোক, এই ধরনের লোকেরাই নিয়োগ পাচ্ছে। শুধু উপদেষ্টা না, অন্যান্য নিয়োগগুলো এইভাবে করছে এবং এই নিয়োগগুলো নিয়ে শুরু থেকেই প্রশ্ন ছিল, এখনো আছে। ফারুকী সাহেব প্রথম প্রতিক্রিয়া একটা কথা বলেছেন, তাতেই বোঝা যায় যে উনি আর এই পদে থাকার যোগ্য না। উনি বলেছেন যে ইউনূস সাহেবের পাশে বসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি, কারণ আপনাকে তো ইউনূস সাহেবের পাশে থেকে ধন্য হওয়ার জন্য এই পদে দেওয়া হয় নাই। অন্তর্বর্তী সরকারের 3 মাসের কর্মকাণ্ডেও সন্তুষ্ট নন বিপ্লবে নেতৃত্ব দানকারী শিক্ষার্থীরা। উপদেষ্টাদের কর্মকাণ্ড নিয়ে একেবারেই সন্তুষ্ট না, আমরা একেবারেই সন্তুষ্ট না। তার কারণ হচ্ছে তারা এক ধরনের পিকনিক মুডে আছে বলে আমাদের কাছে মনে হচ্ছে। আমরা মনে করি যে অভ্যুত্থানের সাথে, এই স্পিরিটের সাথে সংগতিপূর্ণ না। তো জাতির কাছে স্পষ্ট করতেছে না তারা কি কাজ করতেছে। এই দিক দিয়ে আমরা অসন্তুষ্ট। ওনারা লোকচক্ষুর অন্তরালে থাকতে পছন্দ করতেছেন, এটা আসলে ভালো দিক বলে মনে হচ্ছে না। আমরা মনে করি ওনারা মানুষের সামনে এসে জবাবদিহিতা করা উচিত। বর্তমান সরকার জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানান শিক্ষার্থীরা। সব ভুলগুলো সংশোধন করে ফেলতে হবে। তারপরেও যদি এই ভুলগুলো সংশোধন না করে তাহলে আমরা তখন খুব দ্রুততম সময়ের মধ্যে যাব, নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব দিয়ে দেন, তখন আমাদের একটা অভিযোগ তোলার জায়গা থাকবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যদি বিপ্লবের যে স্পিরিট, সেই স্পিরিটের বাইরে গিয়ে যদি সরকার পথ চলতে চায়, তাহলে সেই ক্ষেত্রে সবার আগে বাধা হয়ে দাঁড়াবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। অন্তর্বর্তী সরকারকে প্রয়োজনীয় সহযোগিতার পাশাপাশি বিপ্লবের লক্ষ্য আদায়ে শিক্ষার্থীরা সব সময় সজাগ আছে বলে জানান জুলাই আগস্টের বিপ্লবীরা। বঙ্গভবন থেকে সরানো হয়েছে বঙ্গবন্ধুর ছবি। 24 ঘন্টা যেতে না যেতেই টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে এই ইস্যুটি। বঙ্গবন্ধুর ছবি সরানো কতটা যৌক্তিক তা নিয়ে উঠেছে নানান প্রশ্ন। সচেতন নাগরিক থেকে শুরু করে রাজনৈতিক দলগুলোও তাদের স্ব স্ব অবস্থান থেকে জানাচ্ছেন প্রতিক্রিয়া। সেই সঙ্গে যুক্ত হয়েছে বিশ্লেষকদের মতামত। তর্ক বিতর্কের পাল্লা শেষ না হতেই মঙ্গলবার বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন তার প্রতিক্রিয়া। তার বক্তব্যে এটা স্পষ্ট যে বঙ্গবন্ধুর ছবি সরানোতে একেবারেই সন্তুষ্ট নন তিনি, বরং আক্ষেপেরই স্বরে বললেন নাখোশ হওয়ার কথা।
সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এসব বিষয়ে নিজের ও দলের শক্ত অবস্থানের কথা বলেন রিজভী। তিনি বলেন, আমাদের জাতীয় জীবনে যার যতটুকু অবদান সেটা স্বীকার করতে হবে। শেখ মুজিবের ছবি নামিয়ে ফেলা ঠিক হয়নি। এর আগে খন্দকার মোশতাক বঙ্গবন্ধুর ছবি নামিয়েছিলেন, কিন্তু জিয়াউর রহমান আবারও তা টানিয়েছিলেন। এছাড়া এই ইস্যু নিয়ে মুখ খুলেছেন বিশিষ্টজনেরা। বঙ্গভবনের দরবার হল থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সরানোকে সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন বলে মনে করছেন তারা। বিশ্লেষকরা বলছেন, যে সংবিধানের আলোকে উপদেষ্টা পরিষদ শপথ নিয়েছে সেই সংবিধানেই বঙ্গবন্ধুকে জাতির পিতা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। আবার তার ছবি বা প্রতিকৃতি সংরক্ষণ বিষয়েও সংবিধানে যথাযথ নির্দেশনা দেওয়া আছে। এই অবস্থায় বঙ্গভবন থেকে বঙ্গবন্ধুর ছবি সরিয়ে ফেলা সংবিধান লঙ্ঘনের শামিল। অন্যদিকে রাজনীতিবিদরা এটাকে অযৌক্তিক ও বাড়াবাড়ি হিসেবে আখ্যা দিয়ে বলেছেন, এই ঘটনায় অন্তর্বর্তী সরকারের দৈন্য প্রকাশ পেয়েছে। এটা করে মুক্তিযুদ্ধ বা ইতিহাসে বঙ্গবন্ধুর যে অবস্থান সেটাকে কখনোই কেড়ে নেওয়া যাবে না। এর মধ্য দিয়ে বঙ্গবন্ধু নন, বরং আমরা নিজেরাই ছোট হয়েছি। এ বিষয়ে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেড.আই. খান পান্না বলেছেন, বঙ্গবন্ধুর ছবি অপসারণ সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন। এর মধ্য দিয়ে জাতির পিতার সঙ্গে বেইমানি করা হয়েছে। এর দায় অন্তর্বর্তী সরকার ও রাষ্ট্রকেই নিতে হবে। মুজিবুর রহমানের অনেক অন্যায়, অনেক দুঃশাসন দেখেছি, তারপরে তো সে ছিল, তার ছবিটা ছিল। আমি মনে করি তার ছবিটা নামিয়ে ফেলাটা উচিত হয়। মাত্র কয়েক ঘন্টার মধ্যে নিজের এমন অবস্থান থেকে সরে আসলেন রুহুল কবির রিজভী। সকালে শেখ মুজিবের ছবি নিয়ে দেয়া এক বক্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়ার মুখে তা সংশোধন করেন বিএনপির এই জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব। অনাকাঙ্ক্ষিত বক্তব্যের জন্য দুঃখ প্রকাশও করেছেন তিনি। মূলত ছাত্র জনতার অভ্যুত্থানে গত 5 আগস্ট পতন হয় আওয়ামী লীগ সরকারের। দীর্ঘ 15 বছরের শাসন ক্ষমতা ছেড়ে বোন রেহানাকে নিয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। ওই দিন থেকে বিভিন্ন দপ্তর থেকে নামানো শুরু হয় শেখ হাসিনা ও শেখ মুজিবুর রহমানের ছবি। কার্যালয়ে শেখ মুজিবের ছবি রাখায় সমালোচনা হয় উপদেষ্টা আসিফ নজরুলের। এরপর বিভিন্ন মন্ত্রণালয় থেকে নামানো হয় ছবি। আমি সশ্রদ্ধ চিত্তে শপথ। তবে নতুন করে বিষয়টি আলোচনায় আসে রোববার, যখন নতুন 3 উপদেষ্টা শপথ নেন। ওই অনুষ্ঠানে যারা শপথ নিচ্ছিলেন সেই দরবার হলে শেখ মুজিবুর রহমানের ছবি টানানো ছিল, জানিয়ে নেটিজেন পাড়ায় ব্যাপক চর্চা হতে থাকে। সাধারণ ব্যবহারকারীদের পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর সমালোচনায় বিদ্ধ হন মাহফুজ আলমরা। এরপর বঙ্গভবনের দরবার হল থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরিয়ে ফেলা হয়েছিল। অন্তর্বর্তীকালীন সরকারের সদ্য নিয়োগপ্রাপ্ত উপদেষ্টা মাহফুজ আলম সোমবার ফেসবুকে এক পোস্টে একথা জানিয়েছিলেন। শেখ মুজিবের ছবি নামানোটা উচিত হয়। মঙ্গলবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ড্যাব আয়োজিত অনুষ্ঠানে বিষয়টি নিয়ে কথা বলেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বঙ্গভবন থেকে শেখ মুজিবের ছবি সরানো উচিত হয়নি বলে মন্তব্য করেন তিনি। খন্দকার মোশতাকের ঘটনার উদাহরণ টেনেছিলেন রিজভী। যার যতটুকু ইতিহাসে অবস্থান আছে সেটা থাক। আপনারা স্বাধীনতার পরে শেখ মুজিবুর রহমানের অনেক অন্যায়, অনেক দুঃশাসন দেখেছি, তারপরে তো সে ছিল, তার ছবিটা ছিল। জিয়াউর রহমান কিন্তু তার ছবি পুনঃস্থাপন করেছে। আমি মনে করি তার ছবিটা নামিয়ে ফেলাটা উচিত হয়। খন্দকার মোশতাক নামিয়েছিলেন, জিয়াউর রহমান তুলেছিলেন। ইতিহাস আপনার নির্ধারণ করবে, বিচার করবে। তবে তার এই বক্তব্য গণমাধ্যমে প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায় মিশ্র প্রতিক্রিয়া। নেটিজেনরা রিজভীর এই বক্তব্যের তীব্র সমালোচনা করেন। তাকে ইঙ্গিত করে একটি স্ট্যাটাসও দেন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। ফেসবুকে তীব্র প্রতিক্রিয়ার মধ্যে মঙ্গলবার দুপুর 2:15 বিষয়টি নিয়ে বিবৃতি প্রকাশ করে বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজ। নিজের আগের বক্তব্যের ব্যাখ্যা দিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে রিজভী বলেন, আমি মনে করেছিলাম বঙ্গভবনের দরবার কক্ষে যেখানে সব রাষ্ট্রপতির ছবি থাকে সেখান থেকে শেখ মুজিবের ছবি নামানো হয়েছে। অনাকাঙ্ক্ষিত বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে রিজভী বলেছেন, অফিস আদালত সর্বত্রই দুঃশাসনের চিহ্ন রাখা উচিত নয়। মোহাম্মদ আফরানুল ইসলাম, সময় সংবাদ। এমপি মন্ত্রীদের আর দোষ দেওয়া লাভ হবে কি? এই মুহূর্তে আমাদের ক্ষমতাকে কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে সমন্বয়ক, সব শালারা বাটপার, আর্মি হবে ঠিকাদার, নানান স্লোগান সামনে চলে এসেছে। আমাদের সমন্বয়ক নাহিদকে সামনে রেখে যে স্লোগান ভাইরাল। এরপরেই আমরা নতুন যে 3 জন উপদেষ্টা যাদেরকে নিয়োগ দেওয়া হলো তাদের নিয়োগ নিয়ে আবার হাসনাতরা ফেসবুক প্রোফাইল পাইক লাল করছে। তাদের বিপরীতে আবার আরেকটা টিম মাঠে নামছে প্রাইভেট ইউনিভার্সিটি। মোটামুটি সমন্বয়ক পদ নিয়ে ভাই বিশাল একটা হুলস্থুল কর্মকাণ্ড শুরু হতে যাচ্ছে। আমি সবসময় বলেছি প্রধান ভুল ছিল নাহিদ এবং আসিফকে উপদেষ্টা করা। এটা মেইন একটা রং সিদ্ধান্ত ছিল। কেন সিদ্ধান্ত ছিল আবারও বলি, যখন একটা টিমের মধ্যে থেকে 2 জন মানুষ হঠাৎ করে আকাশে উঠে গেল ক্ষমতার দিক থেকে, স্বাভাবিক আর 3-4 জন মূল ম্যানেজমেন্টে চলে আসলো, বাকিদের মধ্যে আস্তে আস্তে বিষয়টা একটা ডিফারেন্ট একটা ফিল তৈরি হয়ে গেল। কারণ জনপ্রিয়তা সবার কাছে হজম হয় না। এখন নাহিদ, আসিফ তারা কতটুকু দায়িত্বশীল আচরণ করছেন, দায়িত্ব পালন করছেন, ভালো মন্দ সেটা পরে, কিন্তু ওই যে আরে দেখো আজকে নাহিদের অবস্থা কি, আসিফের অবস্থা কি। আবার বড় বৈষম্য হয়ে গেছে। দাবি করা হচ্ছে যে প্রাইভেট বিশ্ববিদ্যালয় ছাড়া এই আন্দোলনটা কি গতি দেখত? ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়টা ছাত্র মারা গিয়েছিল যেখানে এই ফুল টিমটা সমন্বয়ক থেকে শুরু করে সব জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদের সেট আপ
এরকম নানান প্রশ্নে আজকে জর্জরিত হচ্ছে এই উপদেষ্টা সরকার বা অন্তর্বর্তী সরকারের যে সিদ্ধান্তগুলো আছে। দর্শক, হঠাৎ করেই আলোচনায় আবারও শিক্ষক আসিফ মাহতাব উৎস তিনি আজকে যে বক্তব্য দিয়েছেন পুরা মানে আরো 10 গুণ জোশ বাড়ায় দিচ্ছে সাধারণ ছাত্রছাত্রীদের, বিশেষ করে প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্ররা একটা বড়সড় অবস্থান নিবে যেটা বোঝা যাচ্ছে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নিয়োগে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বৈষম্য করা হচ্ছে। আমাদের মাহতাব স্যার বলছেন, অনেকেই উপদেষ্টা হওয়ার জন্য আমাকে ফেসবুকে ট্যাগ দিচ্ছেন, কিন্তু আপনারা যতই ট্যাগ দেন না কেন আমি তো আর পাবলিক বিশ্ববিদ্যালয় কিংবা এনজিওর লোক হতে পারবো না, তাই আমার পক্ষে উপদেষ্টা হওয়া সম্ভব নয়। তিনি বলছেন, সরকার গঠন করার পর প্রাইভেট বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা, জনগণ, রাজনৈতিক দল কারুর মতামত না নিয়ে উপদেষ্টা করা হচ্ছে। আর এখানে স্বৈরাচারের দোষরও উপদেষ্টা হচ্ছে। বলা হচ্ছে ছাত্রদের দ্বারা নিয়োগ পেয়েছে, কিন্তু সেই ছাত্রদের মধ্যে কি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতারা নাই? আমি মনে করি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের প্রতি বৈষম্য করা হয়েছে এবং হচ্ছে, এবং তাদের সর্বোচ্চ ত্যাগ এবং অবদানকে অস্বীকার করা হচ্ছে। তিনি বলছেন যে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উপদেষ্টা করা হলো, অথচ তাদের থাকার কথা ছিল বিশ্ববিদ্যালয়ে, কিন্তু শিক্ষক হয়ে আন্দোলনের নেতৃত্ব দিয়ে এমনকি ত্যাগ স্বীকার করার পরও আমাকে একটা ফোন করার প্রয়োজন মনে করেনি এই সরকার, এই সমন্বয়করা। দেশ স্বাভাবিক করার জন্য আমার থেকে কোনো পরামর্শ নেওয়ার প্রয়োজন হয়নি, যেখানে আমি জনমুখী রাজনীতি এবং স্বৈরাচার বিরোধী আন্দোলন করছি 15 বছর ধরে। আর এখন যারা উপদেষ্টা হচ্ছেন তারা স্বৈরাচারের দালালি করায় ব্যস্ত ছিলেন। আরো লম্বা চড়ে স্ট্যাটাস, বাট আমরা এখানে আরো জিনিস যোগ করতে চাই। মাদ্রাসা অলওয়েজ বাংলাদেশে উপেক্ষিত। আমাদের হুজুররা মিলাদ মাহফিল ওয়াজের জন্য যতটা ব্যস্ত, কিন্তু রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ পর্যায়ে নিজেদের অবদান নিয়ে ওইরকম ব্যস্ততা দেখায় নাই। এই যে মাদ্রাসা আপনি দেখেন আন্দোলন করে ভালো করে দেখবেন, দাড়ি টুপি, তো এরা কারা? মাদ্রাসারই ছাত্র, কওমি, হাফিজি, আরো বিভিন্ন সেকশনের। আসলে কিন্তু এখন যে এই সিস্টেমটা হচ্ছে, আমি আবারও বলি, এটা বেশি দিন টিকবে না। আপনি দেখেন কয়টা বিভাজন হয়েছে। জগন্নাথের শিক্ষার্থীরা কি বলছে? সব শালারা বাটপার, আর্মি হবে ঠিকাদার। এটা নাহিদকে সামনে রেখে বক্তব্য দিয়েছে। বিষয়টা কারুর বোঝার বাকি নেই যে তোমরা ওইখানে যাওয়ার পর তোমাদের আচরণ বদলাই গেছে, যদিও নাহিদ অনেকটা কন্ট্রোল করেছে। এরপরে দেখেন 7 কলেজ ইস্যুতে তারা এই নাহিদদের আধিপত্যটা ওই জায়গাতে তারা মানতে চায় না। তারা মনে করেছে আমরা আর কি হইল, আমরা কি পাইলাম। এখন প্রাইভেট বিশ্ববিদ্যালয় অবশ্যই এই বৈষম্য বিরোধী আন্দোলনে বড় একটা ভূমিকা রেখেছে ধনীর দুলালরা, মানে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। তো কোথাও না কোথাও এখানে একটা মিসম্যানেজমেন্ট তো একদম প্রকাশিত। পেছন থেকে কারা এই সরকারকে পরিচালনা করছে, উপদেষ্টা নিয়োগে কাদের মন্তব্য, কারণ মোস্তফা সারোয়ার ফারুকী আমিও বুঝি না যে এই লোক কোন অ্যাঙ্গেলে উপদেষ্টা হওয়ার যোগ্যতা রাখে। তার থেকে হাজার হাজার কোয়ালিটিওয়ালা মানুষ এই দেশে আছে। ইভেন আশ্চর্য হচ্ছে যে আমাদের মাহতাব স্যার বলেন ওনাকে 1 মিনিট ফোনও দেয় নাই। কেন আমাদের উপদেষ্টা ছাত্ররা ফোন দিল না? যারা সরকারের পদে আছো, বাকিরা তো দিচ্ছে না দিছে। এখন এক একজন ধরেন এক একটা জায়গায় জনপ্রিয়তা নিয়ে এদের মধ্যে যে বিভাজনটা তৈরি করছে, এই জিনিসটা এদের দিকে ফাঁসির দড়ি নিয়ে আসবে। হাসনাত বলছিল যে ফাঁসির দড়ি এগিয়ে আসছে, কথা কিন্তু সত্য। অবশ্য বড় লেভেলে যারা পদ পেয়ে গেছে তাদের কিচ্ছু হবে না। তারা চার্টার্ড ফ্লাইটে শেখ হাসিনা যেমন চলে গেছেন, আওয়ামী লীগের বিশাল নেতারা যখন চলে গেছেন, এরকম হয়তো সার্জিস, হাসনাত, তারপর আসিফ, নাহিদ, তারপরে যে কি মাহফুজ, এরা চলে যাবে বাংলাদেশ থেকে। কিন্তু বাকি যারা আছে এই মুহূর্তে হাইলাইটেড ছাড়া বাংলাদেশে, এদের অবস্থা কি হবে? আওয়ামী লীগ কি ছাড়বে? এত বছরের রাজত্ব, সম্পত্তি, টাকা পয়সা, হত্যা, লুটপাট, কত কিছু করছে। সো এই আন্দোলনকে ধরে রাখার দায়িত্ব ছাত্রদের, অন্তর্বর্তী সরকারের, ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে আসলে কে চালাচ্ছেন সেটা নিয়ে অনেকের মধ্যে প্রশ্ন উঠছে। আর এই যে বিভাজন শুরু হয়ে গেছে, আপনি দেখেন আর কয়দিন টিকে। আমার সন্দেহ হচ্ছে একতাটা কতদিন টিকে। ভালো থাকবেন। তো প্রিয় দর্শক, এই বিষয়ে আপনার মতামত জানিয়ে ফেলেন, কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।